কি করছো? পূর্ণতা সোজা হয়ে দাঁড়ালো। খুব কাছ থেকে ধ্রুবর দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। সেই প্রথম দিনের মতো ধ্রুব আজও মুগ্ধ চোখে চেয়ে আছে। এতদিনের নির্জীব চোখে আজ উপচে পড়ছে ভালোবাসা। পূর্ণতা চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। শুনেছি বাসর ঘরে স্বামীকে সালাম করতে হয়। বিয়েটা যেভাবেই হোক, আপনি তো আমার স্বামী। পূর্ণতার কণ্ঠ শীতল। ধ্রুবর প্রথমবার নার্ভাস লাগছে ওর সাথে কথা বলতে। ঠোঁট জিভ দিয়ে চেটে বলতে গেল, আসলে পূর্ণতা থামিয়ে দিল। থাক, আপনাকে কিছু বলতে হবে না। আমি জানি আপনি নিজ ইচ্ছায় এই বিয়ে করেননি। করবেনই বা কি করে? আফনান খান ধ্রুব কি একটা ঘর কোনো অযোগ্য মেয়েকে বউ করতে চাইবে? তার পেছনে শত শত পূর্ণতার লাইন ধরে আছে। নোংরাবত সুন্দরী যে তালিকায় প্রথম, সেই লোক আমাকে যেচে বিয়ে করতে চাইবে? এ ভাবাও ভুল। এমন লোক তো শুধু আমাদের অনুভূতি নিয়ে খেলতেই পারে, ভালোবাসতে শিখিয়ে মাঝপথে হাত ছেড়ে দিতে পারে, তাই না? ধ্রুব অসহায় কণ্ঠে বলল। বিশ্বাস করো মায়াপরি, পূর্ণতা দুই হাত জড়ো করে বলল, দয়া করে এই নামটাই আমাকে আপনি ডাকবেন না। গা ঘিন ঘিন করছে এই ডাক শুনলে। আর রইল বাকি বিশ্বাসের কথা, আপনার মুখে ওই শব্দটা মানাচ্ছে না। আমি যদি আপনার পাশে দাঁড়ানোর জন্য অযোগ্য হই, আপনি তবে বিশ্বাসের অযোগ্য। মায়াপরি একবার আমার কথাটা শোনো প্লিজ। আমি ইচ্ছে করে প্লিজ ধ্রুব ভাইয়া, আপনি কিছু বলবেন না। যখন মরিয়া ছিলাম আপনার মুখে দুটো কথা শোনার, তখন তো বলেননি। তাই আজ আর নয়। আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এই বিয়েতে ভালোবাসা নেই। তাই তাই আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। আমার দিক থেকে আপনার কোনো সমস্যা তৈরি হবে না। ঘর আপনার, আমি এক কোণায় পড়ে থাকবো। আর আপনি চাইলে আপনার বান্ধবী নোরার সাথেও আপনার ঘনিষ্ঠতা চালিয়ে যেতে পারবেন। আমার তাতেও সমস্যা নেই। যাকে ধরে রাখা যায় না তাকে ছেড়ে দেয়াই সমীচীন। পূর্ণতার কাটকাট জবাব। টইটুম্বর চোখ নিয়ে বারান্দায় গেল সে। পেছনে রেখে গেল আহত ধ্রুবকে। কিন্তু ধ্রুব হতাশ হলো না, উল্টে ধীর কণ্ঠে আওড়ালো, আমি জানি মায়াপরি, এসব কথা তুমি আমার উপর তোমার অভিমান করে বলেছ, কিন্তু তোমার এই অভিমান আমি দীর্ঘস্থায়ী হতে দেব না। তার জন্যে যা করতে হয় সব করব, সব। বিছানায় লেপ্টে আছে মিশ্রা। বিবস্ত্র সে, ব্যথায় শ্বাস নিতেও পারছে না। ধীর তার হিংস্রতায় সবটুকু ঢেলে দিয়েছে আজ। মিশ্রা গঙ্গাতে গঙ্গাতে কোনো রকমে উঠল। চাদরটা গায়ে পেঁচিয়ে খুব কষ্টে হেঁটে গেল ওয়াশরুম অবধি। ধীর তখন বারান্দায় দাঁড়িয়ে বেসিনের আয়নায় নিজেকে দেখে আটকে উঠল মিশ্রা। সারা মুখে ছোপ ছোপ দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে। ধীর তাকে আছড়ে কামড়ে নিঃশেষ করে দিয়েছে। মিশ্রা দুই হাত মুখ চেপে হু হু করে কেঁদে উঠল। সেকেন্ড পার হতেই শক্ত হাতে টোকা পড়ল দরজায়। সাথে ভেসে এলো ধীরের স্বর, আমার ওয়াশরুমে এত সময় থাকা যাবে না। মিশ্রা কিরমির করতে করতে শাওয়ার অন করলো। গায়ে পানি পড়তে ক্ষত সব ছলকে উঠল ব্যথায়। সব শেষে যখন বের হলো, ধীর তখন সোফায় বসে, সেন্টার টেবিলে পা উঠিয়ে রাখা, উদাম গায়ে শুধুমাত্র ট্রাউজার পরে। মিশ্রা ধীরকে দেখতে রাগে ঘৃণায় চোখ ফেরালো। ধীর উঠে দাঁড়ালো। মিশ্রার মুখোমুখি গিয়ে পকেটে হাত গুজে কঠিন কণ্ঠে বলল, আশা করি তুই বুঝে গিয়েছিস আমি ঠিক কি কি করতে পারি, বা আমাকে ঠকালে কি ঘটতে পারে। আমি ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আর যেই রূপটা আজ তোকে দেখালাম। মিশ্রা তেতে বলল, তোমার লজ্জা করছে না একটা মেয়ের সাথে নোংরামো করে আবার জোর গলায় কথা বলছো? ধীর তাচ্ছিল্য হাসলো। আবার লজ্জা নিয়ে বলছিস? তাহলে তুই তো আমার থেকেও বড় নির্লজ্জ। আমাকে প্রেম করার আগে নিজের দিকে তাকা। সম্মান না হারিয়ে ঢোল পিটিয়েছিলি, তোর সব শেষ। কিভাবে পারলি? আমি তো শুনেছিলাম মেয়েদের আর যাই হোক একটু আধটু লজ্জা থাকে। তুই তো মেয়ে নস, তুই হলি পাড়ার বেদের মতো যাদের ইজ্জত নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। মিশ্রা চেতে গেল। মুখ সামলে কথা বলো ধীর ভাইয়া। সঙ্গে সঙ্গে ধীর গাল চেপে ধরল। মিশ্রা কুকরিয়ে উঠল ব্যথায়। ধীর ক্ষুব্ধ কণ্ঠে আওড়ালো, আমাকে ফাঁসিয়ে বিয়ে করে তুই বড্ড বেশি ভুল করে ফেললি রে মিশু। সারা জীবন মাসুল দিবি এখন। তোর কাজের ফলাফল কত ভয়ানক হবে তুই প্রত্যেকটা রাতেই টের পাবি। আজ থেকে তোর প্রত্যেকটা রাত কাটবে বিভীষিকাময়। প্রতিনিয়ত তোকে খ্যাপাবো রেপ কি, রেপ কাকে বলে, না পারবি কাউকে বলতে, আর না পারবি সহ্য করতে।
ধীর মিশ্রার গাল ছেড়ে দিয়ে সরে এলো, কাবার্ড থেকে টি শার্ট বের করে পরতে পরতে বেরিয়ে গেল। মিশ্রার দেয়াল ঘেঁষে বসে পড়ল মেঝেতে, হাঁটুতে মুখ গুজে ভেঙে পড়ল কান্নায়। নিজের জালে নিজেই ফাঁসলো শেষমেশ। পূর্ণতার কান্না থেমে গেল। তারাশূন্য আকাশ থেকে চোখ ফিরিয়ে ঘাড় ঘুরালো ভরাট পরিচিত কণ্ঠ শুনে। ধ্রুব দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, তার ঠোঁটে দীর্ঘ হাসি। পূর্ণতা ধ্রুবকে দেখতেই অভিমানে আবার মুখ ঘুরালো। ধ্রুব মুচকি হেসে এগিয়ে এলো, হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল পূর্ণতাকে। চমকে উঠল পূর্ণতা। বহুদিন পর ধ্রুব স্পর্শ পেয়ে ছোট্ট দেহটা ঝাঁকুনি দিল। কাঁধের উপর ধ্রুবর উষ্ণ থুতনির ছোঁয়ায় পূর্ণতার হুঁশ ফিরল। রেগে মেগে ছোটাছুটি শুরু করলো। ধ্রুব আরো শক্ত করে ধরল। পূর্ণতা যেন পিষে গেল ধ্রুবর বুকের মধ্যে, অথচ কণ্ঠে তেজ নিয়ে বলল, ছাড়ুন আমাকে। একবার ছেড়েছি আর নয়। ধ্রুবর সাবলীল উত্তর, লজ্জা করছেন আপনার? এভাবে যাকে তাকে জড়িয়ে ধরেন, নাকি মেয়ে দেখলে হুঁশ থাকে না? যাকে তাকে ধরিনি, আমার বিয়ে করা বউকে ধরেছি। পূর্ণতার অন্তঃস্থল ঠান্ডা হয়ে এলো বউ শব্দটা শুনে। একটু সময় চুপ থাকলো। যেই মাত্র অতীতের কথা মনে পড়লো, ফের ছোটাছুটি শুরু করলো। সাথে ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের বউ? নিজের অনিচ্ছায় বাবার কথায় কাউকে বিয়ে করলেই তো আর সে বউ হয়ে যায় না। আপনি আমাকে ছাড়ুন। আপনি তো দেখছি দুর্দান্ত নির্লজ্জ একটা মানুষ। ধ্রুব ফিসফিস করে বলল, তোমার জন্য নির্লজ্জ হতেও রাজি মায়াপরি। সেই আগের ডাক, আগের মতো ধ্রুবর ফিসফিসে আওয়াজ, সব যেন গুলিয়ে দিল পূর্ণতার রাগ অভিমান। ধ্রুব পূর্ণতার ঘোমটা খুলে দিল এক হাত দিয়ে, সাথে খুলে দিল ওর ঘোমটাও। কালো চুল পিঠ ছড়ালো। পূর্ণতা নড়ে উঠল। কি করছেন? ধ্রুব জবাব দেয় না। পূর্ণতার চুলের ভাঁজে মুখ ডুবায়। পূর্ণতার শরীর শিরশিরিয়ে ওঠে। মানা করতে গেলেও জিভে কথা আসে না। ধ্রুব ঠোঁট নামিয়ে যেইমাত্র গলায় আনলো, অমনি দরজায় ঠকঠক শব্দ ভেসে এলো। ধ্যান ভাঙল পূর্ণতার। ধ্রুবর হাত সামান্য ঢিলে হতেই পূর্ণতা ওকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে দিল। কটমট করে বলল, চরিত্রহীন লোক একটা। ধ্রুব সুলভ হাসলো। পূর্ণতা কপাল কুঁচকালো। সে কি হাসার মতো কিছু বলল? দরজায় টোকার শব্দটা গাঢ় হলো তখন। কেউ অধৈর্য হাতে ধাক্কাচ্ছে। পূর্ণতা যেতে নিলে ধ্রুব থামিয়ে দিল। আমি যাচ্ছি। ধ্রুব দরজা খুলতেই ধীর হুড়মুড় করে ভেতরে ঢুকলো। প্রথমেই তাকালো বিছানায়। বিছানা একদম পরিপাটি দেখে বুক ভরে শ্বাস নিল। পূর্ণা কোথায়? ধীরের কণ্ঠ শুনে ঘরে এলো পূর্ণতা। কি হয়েছে ধীর ভাইয়া? ধীর পূর্ণতার আপাতমস্তক দেখলো। পূর্ণতার চুল তখন হাত খোপা করা। ধীর সময় নিয়ে বলল, আসলে পূর্ণা তুই একটু আমার ঘরে যাবি প্লিজ? পূর্ণতা ধ্রুব মুখ চাওয়াচাবি করলো। পূর্ণতা জিজ্ঞেস করলো, কেন ভাইয়া, কোনো সমস্যা? ধীর ঠোঁট চেটে থেমে থেমে বলল, সমস্যা বলতে বুঝতেই পারছিস আমার আর মিশুর বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে। ও এখন আমাকে মেনে নিতে চাইছে না, আর আমিও না। তাই তুই যদি একটু ও ঘরে যেতিস। ধ্রুব মাঝপথে উদ্বেগ নিয়ে বলল। ও গিয়ে কি করবে? ধীর ঠান্ডা চোখে ধ্রুবর দিকে তাকালো। পর মুহূর্তে নিচের দিকে বলল, পূর্ণা, আমার ঘরে গেলে আমি না হয় তোর সাথে এ ঘরে ঘুমাতাম, উপকার হতো অনেক। কিন্তু ভাইয়া, এভাবে কতদিন? তোদের দুজনকে মেনে নিতে তো হবেই, আজ হোক বা কাল। আফটার অল ইউ বোথ আর হাজব্যান্ড ওয়াইফ। ধীর খুব শান্তভাবে বলল, আই নো ধ্রুব, আমি এমনি এমনি তোদের বিরক্ত করতে আসিনি, বাধ্য হয়েই এলাম। আসলে মিশ্রার শরীরটা ভালো না, তাই। পূর্ণতা এইটুকু শুনতে উদ্বিগ্ন হয়ে বলল। সে কি? মিশুর কি হয়েছে? ধীর কাঁধ উঁচু করে বলল, আমি কি করে জানবো? আমাকে বলেনি, দেখে মনে হলো তাই বললাম। তোমরাও না? পূর্ণতা মাথা নেড়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ধীর সেদিক থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে ফিরল। ধ্রুবর শুকনো মুখ দেখে প্রশান্ত শ্বাস ফেলল। তারপর রুমে ঢুকতে আটকে উঠল পূর্ণতা। মিশ্রা বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে। গায়ে পেঁচানো চাদরটা খুলে গেছে। উন্মুক্ত শরীরের অনেক অংশ, সারা গায়ে দাগ। পূর্ণতা ভয়ে গগন বিদারী চিৎকার দিল। দৌড়ে গেল মিশ্রার কাছে। গালে মৃদু থাপ্পড় দিতে দিতে ডাকতে থাকলো, এই মিশু, কি হয়েছে মিশু? মিশ্রার শরীরে আঁচড় আর কামড়ের দাগে পূর্ণতার বুঝতে বাকি রইল না কি ঘটেছে ওর সাথে। তবে অতটা মারাত্মক চিন্তা উকি দেয়নি মাথায়। ভাবলো প্রথম রাত, তাই হয়তো। কিন্তু ধীর তো মিশ্রাকে বিয়ে করতে চাইছিল না, তাহলে এসব কেন? তবে কি স্টোর রুমের ঘটনাই সত্যি ছিল? পূর্ণতার মাথা এলোমেলো লাগছে। এদিকে পূর্ণতার চিৎকার শুনে এক প্রকার ছুটে এলো সকলে। পায়ের শব্দ পেয়েই পূর্ণতা তড়িঘড়ি করে মিশ্রার গলা অবধি কম্বল টেনে দিল।
ধুম জ্বর এসেছে মিশ্রার গায়ে। মাথার কাছে বসে ক্রমাগত জলপট্টি দিচ্ছে পূর্ণতা। গভীর রাত বলে ডাক্তার ডাকা হয়নি। বাড়ির সবাই উপস্থিত এখানে। চিন্তায় ছোট হয়ে গেছে প্রত্যেকের মুখমণ্ডল। বাদ যায়নি ধীরও, সেও চিন্তিত, তবে নিজেকে নিয়ে। মিশ্রার এই দশা যে কিসের জন্য তার বুঝতে বাকি নেই। এর মধ্যেই মেহবুবের গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ওর এমন অবস্থা কি করে হলো? ধীর। ধীর ভ্রুকুচকে তাকালো। আমি কি করে বলবো? তুই তো জানবি, এতক্ষণ তো ঠিকই ছিল, তবে হঠাৎ এতটা অসুস্থ কি করে হলো? মা, সেটা আমার জানার কথা নয়। আমাকে কেন জিজ্ঞেস করছো তোমরা? একটু আগেও আমি ওকে ঠিকঠাকই দেখে গিয়েছি। আর ওই তো বললো আমায় যে ও আমার সাথে এক রুমে থাকতে চাচ্ছে না। তাই আমি পূর্ণাকে ডেকে আনলাম ওর কাছে থাকার জন্য। এখন দেখছি লোকের ভালোও করা যাবে না। এক মিনিট মিশু তোর সাথে এক রুমে থাকতে চায় না বলে তুই পূর্ণতাকে ডেকে আনলি? মানে পূর্ণতা এসে কি করতো? সায়রার প্রশ্নে ধীর নার্ভাস হয়ে গেল। আমতা আমতা করে বলল, শুধু সেই জন্যে নয়, আমার ওকে দেখে মনে হলো ওর শরীর ভালো নেই বোধ হয়, তাই পূর্ণাকে ডেকেছি। আশরাফ বললেন। কিন্তু তুমি তো মাত্র বললে একটু আগেই ও ঠিক দেখেছে। ধীর মৃদু চেতে বলল, আজব তো, তোমরা কি আমাকে জেরা করছো সবাই? প্রতিবার কাঠগড়ায় আমি দাঁড় হচ্ছি, শুধু কেন? বিশ্বাস হারলে এরকম অনেক কিছু পড়তে হয়। মেহবুবের কথায় ধীর কিছু বলতে গেল। সেলিনা থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা বাদ দাও না এসব, মেয়েটার এত জ্বর, তুমি বরং রুকমান ভাইকে ফোন করো একটা, নাইলে ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এত রাতে ওনাকে ফোন করা ঠিক হবে না, আমি বরং হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। মিশ্রার মাথায় অন্য পাশে সায়রা বসে আদুরে হাত বোলাচ্ছেন মেয়ের মাথায়। মিশ্রার মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এইসব অভিনয় করে কি লাভ হলো রে তোর মিশু? কি পেলি ধীরকে বিয়ে করে? সায়রা পূর্ণতার দিকে তাকালেন। মেয়েটার চিন্তা অর্ধেক বোনের জন্যে, সেই বোন যে কিনা ওরই ক্ষতি চেয়ে দুবার কাণ্ড ঘটালো আজ। এর একটুকু পরিমাণ যদি জানতো পূর্ণতা, কি করতো? এভাবেই ভালোবাসতো মিশ্রাকে? সায়রা গভীর দৃষ্টিতে পূর্ণতাকে দেখছেন। ওর মুখে এতদিনের শোকের মেঘ আজ একদম নেই, একদম না। সায়রা স্বস্তি পেলেন ভেবে। অন্তত কিছু তো করতে পারলাম তোর জন্য। ফ্ল্যাশব্যাক। ধীর ওয়াশরুমে পূর্ণতাকে না পেয়ে ফিরে আসতে ধরল। এদিকে পূর্ণতা স্টেজে এসে উঠল তখন। সায়রা স্টেজে পূর্ণতাকে দেখতেই ধীরকে ডাকতে গেলেন। গিয়ে দেখলেন ধীরকে ওর কাজিনের মেয়েটা কিছু একটা দিচ্ছে। ধীর সেটা পরে স্টোর রুমের দিকে হেঁটে গেল। সায়রা এগিয়ে এসে কৌতূহলে মেঝে থেকে কাগজটা তুললেন। লেখা দেখেই চিনলেন এটা মিশ্রার হাতের লেখা। রাগ লাগলো খুব যখন দেখলেন মিশ্রা পূর্ণতার নাম ব্যবহার করে ধীরকে ডাকছে। সায়রাও ধীরের পেছন পেছন গেলেন। ধীর ঢুকলো রুমের ভেতর। সায়রা তখন রুমের বাহিরে দাঁড়িয়ে। ভেতর থেকে আসা মিশ্রার কথার ধরন শুনেই বুঝে গেলেন ওর মনে কি চলছে, কি করতে চাইছে তার মেয়ে। আর যাই হোক, ধীর মিশ্রার ক্ষতি করবে না সায়রা জানতেন। তাই মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। এতে যদি পূর্ণতার ভালো হয়, বিয়েটা বন্ধ হয়, তবে ক্ষতি কি? সায়রাই দরজা টেনে বন্ধ করে দিলেন বাহিরে থেকে। মিশ্রার খেয়াল ধীরের দিকে থাকায় মাকে সে দেখেনি। নিজেও অবাক হয়েছিল আপনা আপনি দরজা বন্ধ হতে দেখে, কিন্তু ধীরকে ধরা দিল না। সায়রা বাহিরে দাঁড়িয়ে ওদের সব কথোপকথন শুনলেন। মিশ্রা যেই মাত্র চেঁচাতে শুরু করলো, সায়রা আস্তে করে দরজার হাতল খুলে দিলেন যাতে দরজা চাপানো থাকে, কিন্তু বাইরে থেকে কেউ দেখলে বুঝবে দরজা দেওয়া। ভেতর থেকেও কেউ টের পাবে না দরজা খোলা। সায়রা ছুটে এসে সবাইকে ডেকে নিলেন ওদিকে। বললেন মিশ্রা চিৎকার করছে কেন যেন। প্রত্যেকে ছুটে এলো, সাথে পূর্ণতাও। চাপানো দরজা হাত দিয়ে ঠেলে খুললেন মেহবুব। তারপর দেখলেন ধীর মিশ্রার মুখ চেপে ধরেছে, আর মিশ্রার এই অবস্থা। মিশ্রার কান্নায় সবাই বিশ্বাস করলেও সায়রা জানতেন এসব ওর নাটক। তবুও গলায় গলা মিলিয়েছেন, অন্তত বিয়েটা যাতে ভেঙে যায়। কারণ সায়রা তখন নিশ্চিন্ত ছিলেন পূর্ণতা ধ্রুবকে ভালোবাসে। সায়রা বিচক্ষণ। যখন সেলিনার মুখে শুনলেন ধ্রুব কাউকে কিছু না বলে হুট করে ব্যাকপ্যাক গুছিয়ে চিটাগং চলে গেছে, এদিকে পূর্ণতার নিরস চেহারা, ওদিকে ধ্রুবর হঠাৎ প্রস্থান, সব মিলিয়ে সায়রা দুয়ে দুয়ে চার মেলান। বুঝে নিলেন পূর্ণতার চাওয়ার সঠিক গন্তব্য কোথায়।
যখন মিশ্রা জানালো সে ধীরকে বিয়ে করতে চায়, সায়রা চেয়েও মানা করতে পারলেন না। সেই ভাবেইনি এরকম কিছু বলবে মেয়ে। আজ হয়তো ধীরের প্রতি অন্যায় করেছেন সায়রা, কিন্তু পূর্ণতাকে তো বাঁচিয়ে দিলেন। মনে একজনকে রেখে অন্যজনকে নিয়ে সংসার করা যে কত কষ্টের, আশরাফকে দেখে আন্দাজ পান সায়রা। এই দিক থেকে তো ধীরও বেঁচে গেল, না হলে তার মতোই জীবন কাটত ছেলেটার। এই সময় সবার সামনে পূর্ণতার বিয়ের কথা ইচ্ছে করে তুললেন সায়রা। ভাইকে তিনি চিনেন, মেহবুব পূর্ণতাকে বাঁচাতে সেকেন্ড অপশন হিসেবে সেই ধ্রুবকেই বাঁচবে। সায়রা নিশ্চিন্ত ছিলেন এক প্রকার, হলো তাই। হয়তো ধীরকে বিয়ে করে মিশ্রার ক্ষতি হলো। না না, কিসের ক্ষতি? যে ইচ্ছে করে শিকল পায়ে বাঁধে তাকে হাঁটানো যায় না। মিশ্রা যেচে পড়ে এসব কাণ্ড ঘটিয়েছে। নির্ঘাত মনের মধ্যে ধীর আর পূর্ণতার প্রতি হিংসার বশবর্তী হয়ে যে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে তাকে আবার কিভাবে আটকানো যায়। মিশ্রা জানলো না, বুঝলো না যে বোকা মেয়েটা পূর্ণতার খারাপ করতে গিয়ে নিজের অজান্তে ওকে বাঁচিয়ে দিয়েছে, পাইয়ে দিয়েছে পূর্ণতার ভালোবাসার মানুষকে। যখন জানবে কেমন হবে ওর অভিব্যক্তি। বর্তমান কাঁধের উপর কারো হাত পড়তে চমকে উঠলেন সায়রা। গভীর ভাবনায় ছেদ ঘটল তার। তাকালেন চোখ তুলে। সেলিনা আশ্বস্ত করতে বললেন, চিন্তা করো না সায়রা, সবকিছু ঠিক হয়ে যাবে, মিশু সুস্থ হয়ে যাবে। উত্তরে সায়রা হালকা মাথা নাড়লেন। পূর্ণতার লাগাতার জলপট্টিটা কাজে দিল। মিশ্রার গায়ে গরম ভাব অনেকটা কমে এসেছে। পূর্ণতা ঘুমন্ত মিশ্রার কপালে হাত উল্টে পাল্টে দেখে বলল, যাক বাবা, জ্বর প্রায় কমেছে।